বিএনপি কল্পনাই করতে পারতেছে না কি একটা ওয়েভ, কি একটা ঢেউ আসতেছে সামনে। এই সেনাবাহিনী পৃথিবীতে সবচাইতে অবিশ্বস্ত হচ্ছে সেনাবাহিনী। পুলিশও তো আপনার সাথে কিছুক্ষণ থাকবে, সেনাবাহিনী যখনই দেখেছে পৃথিবীতে আপনি দেখবেন যখনই সেনাবাহিনী দেখতে পারছে যে ঠিক তখনই সেনাবাহিনী জাস্ট সরে যাবে একেবারে, মানে শেষ দেখবেন যে ঠিক যেভাবে এইবার জামাতিদের কাঁধে নিয়ে ঘুরছে সেনাবাহিনী, যেভাবে মোল্লাদের কাঁধে নিয়ে ঘুরছে, ভাবির পোলা নাহিদকে নিয়ে ঘুরছে, দেখবেন যে সাদ্দামকে কাঁধে নিয়ে ঘুরতেছে বাংলাদেশ সেনাবাহিনী, দেখবেন যে রব্বানির নিয়ে ঘুরতেছে। হতে পারে আপনি যদি জানেন আপনারও সেনাবাহিনী কাঁধে নিয়ে ঘুরবে, হতে পারে আমি গেলে আমারও সেনাবাহিনী কাঁধে নিয়ে ঘুরার। সেনাবাহিনী যে কোনো মুহূর্তে তাদের, কারণ তাদের তাদের কোনো আদর্শ নেই। সেনাবাহিনীর আদর্শ কি? সেনাবাহিনীর তো আপনি জানেন ওটা তারা চাকরি, তারা তো আদর্শে, তারা তো একটা চাকরি করে। হ্যাঁ, যাদের দেশপ্রেম আছে সেই দেশপ্রেমের সঙ্গে তো আভ্যন্তরীণ না, তাদের দেশপ্রেম কোথায়? বহিঃশত্রুর আক্রমণ থেকে। তো এরা তো রাজনীতিবিদ না। আর যখন আন্তর্জাতিক এই সেনাবাহিনীর পেছন থেকে আন্তর্জাতিক মদতটা চলে যাবে, আমি ভালো করেই জানি যে এই মুহূর্তে ওয়াকারের পাশে আন্তর্জাতিক মদত রয়েছে, আর আন্তর্জাতিক মদত কচু পাতার পানি, যে কোনো মুহূর্তে তারা বিক্রি করে ফেলবে তাদের এই বাংলাদেশের। আপনি দেখেন শেখ হাসিনা কি কম ক্ষমতা ধরছিল? ছাত্রলীগ কি কম ক্ষমতা ধরছিল? এই সেনাবাহিনী কি শেখ হাসিনার কথা চলে নাই? এই পুলিশ বাহিনী কি বাংলাদেশের মানে আওয়ামী লীগের কথা চলে নাই? 24 ঘন্টার ব্যবধানে তারা কেউ কাউকে চিনল না, ঠিক ওইভাবে চিনবে না। ইভেন অদূর ভবিষ্যতে পুলিশ যেভাবে মার খেয়েছে, পুলিশকে যেভাবে পঙ্গু করেছে, সেনাবাহিনী যদি জনগণের সামনে আসে এইভাবে মার খাবে। তো সেনাবাহিনী তো এই ঝুঁকি নিবে না, তাহলে তাদের জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, যেটা আপনি আমার কাছে ভালো বোঝেন। সেনাবাহিনী কিন্তু একটা বিষয় সিনসিয়ার, সেটা হলো তার ভাবমূর্তিকে নিয়ে সে সবসময় মানে নাটক যতই করুক ভেতর ভেতর উপরে কিন্তু একটা মেকআপ করার চেষ্টা করে। তো মেকআপটা তো পড়ে যাবে যদি আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয়, ধরে নেন। কারণ পুলিশ তো সামনে আসবেই না, আওয়ামী লীগের প্রশ্নই আসবে। ধরেন এখন সেনাবাহিনীর সাথে সংঘর্ষ, সেনাবাহিনী তো পারবে না, সেনাবাহিনী কয়জনকে গুলি করে মারবে? সেনাবাহিনী যখনই গুলি 7 দিন পরে এই সরকার পড়ে যাবে অটোমেটিক্যালি, ওয়াকার সাহেবকে পালায় চলে যেতে হবে, আর নইলে তার ফাঁসি হবে। এই দেশে যদি থাকে বিদেশ স্যাংশনের আওতায় পড়ে যাবে সেনাবাহিনী, সেনাবাহিনীর মিশন বন্ধ হয়ে যাবে। এগুলো তারা জানে, তাই তারা ঝুঁকি নিবে না। যখনই তারা দেখবে যে তাদের মিশনের ঝুঁকি আছে, মিশন বন্ধ হয়ে যাবে, তখনই দেখবেন আস্তে করে তারা ইউটার্ন নিয়ে নেবে। দেখবেন তখন আওয়ামী লীগ ছাড়া কিছুই বোঝে না। এটা 5 মিনিটের ব্যাপার। আর যেটা আপনি বললেন যে যে আওয়ামী লীগ আসবে কিভাবে, আওয়ামী লীগ আসবে 2 ভাবে। আমি এর আগে বলেছি, আপনার কাছে বলি। প্রথমত এরা আসবে, আমি বললাম তো 17 বছর যেমন এরা বসেছিল খাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে বিএনপি, এরা খেতে খেতে এদের পেট খারাপ হয়ে যাবে, মানে এরা বমি করা শুরু করবে, এত খাবে বা খাওয়া শুরু করেছে অলরেডি। একদল কিন্তু বিএনপিরও কিন্তু একদল না খাওয়া, এখানে কিছুই পাচ্ছে না, আরেকদল খেয়ে কিন্তু বমি করে দিচ্ছে। তো এই দিকে তারা ব্যস্ত থাকবে। আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা শক্তি সরকারের ছিল, তারাও কিন্তু, আওয়ামী লীগ কিন্তু এত দীর্ঘমেয়াদী ক্ষমতায় ছিল না, 16 বছর 17 বছর। তার মানে তারা কিন্তু এখন মানে বিরোধী দলে থাকার মতো আর অভ্যস্ত, মানে ইরাদা তাদের নাই, সোজা কথা। তারা বিরোধী দলে থাকতে রাজি না। আপনাকে যদি এই মুহূর্তে 5 বছর আওয়ামী লীগ বলে যে আমরা কোনো আন্দোলন করবো না, দেখবেন যে আওয়ামী লীগের কর্মীরাই আন্দোলনের ডাক দিয়ে বসেছে এবং সরকার পতন হয়ে যাবে। কারণ এই সরকার এত দুর্নীতি করতেছে, এত আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে মানুষের সাথে, এবং আভ্যন্তরীণ তাদের যে কোন্দল, এই সরকার তাসের ঘরে, মনে করেন কালকে থেকে আওয়ামী লীগ চুপ, একটু শব্দ দেখেন না, 23 তারিখ 23 জন তো দেখলেন আওয়ামী লীগ কি করেছে, কোন আন্দোলনের ডাকই দেয় নেই। কিন্তু আপনি দেখেন তো পরিস্থিতি কি কি ঘটেছে। পুরো বাংলাদেশ অস্থির বানাই ফেলছে তারেক রহমান। কোনো কিছু না করেই মানে আওয়ামী লীগ কোন আন্দোলনের ডাক নেই। এখন ধরেন আওয়ামী লীগ সাইলেন্ট হয়ে গেল। আমি যদি এখন আওয়ামী লীগের পলিসি মেকারদের মধ্যে থাকতাম, তাহলে আমি আওয়ামী লীগকে বলতাম আপনারা সাইলেন্ট হয়ে যান। কারণ যখন আপনি নীরবতা পালন করবেন, আপনার প্রতিপক্ষ তখন আরো বেশি ভয় পায়, ভয় পাবে এবং সিদ্ধান্ত নিতে পারবে না যে আমার পরিকল্পনাটাকে। যেমন 23 তারিখে বুঝে নাকি, আওয়ামী লীগ কিন্তু মোটামুটি রঙের 2 দিয়ে ওরা কিন্তু সকল সবটা কি বলে আপনার গোলামের উপরে ট্রাম মাইরা দিছে, নিয়ে গেছে আওয়ামী লীগ, বুঝতেই পারে নাই। তো এরা সামনে আরো ঘটবে ঘটনা। আওয়ামী লীগের উচিত এখন নীরব থাকা, আর না হলে সরাসরি বিপ্লব ঘোষণা করা। মাঝখানে জায়গা নেই। এই যে মাঝখানে আমি বলবো না, আমি যে বলতেছি তারা যে আন্দোলন করে ব্যর্থ তা না, এরা বলতেছে, কথা বলতেছে, কাজ করতেছে, একটু ঠিক আছে, কিন্তু এদের পরিকল্পনা 2 ভাবে, হয় চুপ হয়ে যাইতে হবে। যেমন এই যে আপনি ছোটবেলা পানিতে খেলতেন না, ডুব দিয়ে খেলতাম, চুপ করে কি করতাম আমরা, এক জায়গায় কিন্তু বসে থাকতাম। কিন্তু আমাদের প্রতিপক্ষরা ওরা কিন্তু ভয়ে চারদিকে ছোটাছুটি করতো, আমরা কিন্তু ডুব দিয়ে ওইখানেই বসে থাকতাম, কিন্তু আশেপাশে সব দূরে দূরে চলে যেত, এবং তখন বেশি পানিতে যাওয়ার কারণে ধরা পড়তো, রাইট? মনে থাকে। আর এই মুহূর্তে একবার সাইলেন্ট হয়ে যায় আওয়ামী লীগের,
আর নয় সরাসরি বিপ্লবের ঘোষণা দেয়, এবং সেটাই করবে। ইভেন আওয়ামী লীগ যদি ধরেন, আওয়ামী লীগ 2 বছর কিছু বললো না, কথার কথা 3 বছর কিছু বললো না, তারপরে এই সরকার করে দেবে। কারণ কি জানেন, কারণ এই সরকার নিজেই জানে না তার 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 উদ্দেশ্য কি, তার লক্ষ্য কি, সেগুলো জানে না। আপনি দেখেন, আপনি যদি কোনো বিএনপি নেতাকে জিজ্ঞেস করেন যে তোমাদের পঞ্চবার্ষিকীর পরিকল্পনা কি, কেউ কিছু বলতে পারতেছে না। বিএনপির অনেক নেতাকে আমি শুধু একটাই কথা, আওয়ামী লীগ ক্ষমতায়, এদের সাথে কথা বললে বলে কি আওয়ামী লীগ তার ক্ষমতায় আসবে না, আর কোনো আলাপই নেই, মানে দেশের উন্নয়ন, রাইট, কোনো আলাপই নেই। ফরিদ তুমি কি বলো, আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসবে না? আমি বললাম তাই নাকি? আমি বললাম তাই নাকি? আপনার আসনে কিন্তু আমি আবার ঠাট্টা করি, ভাই আপনার আসনে কিন্তু আমি ইলেকশন করবো, এগুলো বলি, তখন হাসে, তুমি ইলেকশন করো সবাই, কিন্তু আওয়ামী লীগের করতে দেবো না। আমি কি চান্দের দেশ থেকে মার্কা নিয়ে আসবো? তখন হাসে। আমি বললাম ভাই এগুলো বুঝলেন না, এগুলো এগুলো বললে কোনো লাভ নেই। তবে এই সরকার, জি বলেন। না, এখানে আপনি শেখ ফরিদ ভাই, আপনাকে আরো একটা বিষয় একটু আমি এখানে, যখন আপনি প্রধানমন্ত্রী সফরের কথা নিয়ে আসলেন, তখন আমি আরো একটা সফরের কথা উল্লেখ করি। প্রধানমন্ত্রী কিন্তু একই সাথে মালয়েশিয়া সফর করেছে, এবং মালয়েশিয়া সরকার আমার বন্ধু মহাজাদু জানে এই গানটি তার সফরের, প্রধানমন্ত্রীর সফরের গানের সাথে এই গানটি ব্যাকগ্রাউন্ড মিউজিকে লাগিয়ে তারপরে সেটি তাদের ব্যক্তিগত, মানে প্রধানমন্ত্রী যে আনোয়ার পারভেজ, ওনার নাম কি, আনোয়ার ইব্রাহিম বা কি যেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তার পেজ থেকে ছেড়েছে। এবং গানটি আপনি শুনেছেন কিনা এর আগে কখনো? এটি হচ্ছে হাবিব ওয়াহিদের গাওয়া একটি গান। গানটির কথা হচ্ছে আমার বন্ধু মহাজাদু, আমার বন্ধু মহাজাদু জানে, ও জানে রে আমার বন্ধু মহাজাদু জানে। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে, আসলে এটা কি আসলে কোনো পজিটিভ কোনো বার্তা, নাকি এটা আসলে কোনো নেগেটিভ বার্তা? আপনি জানেন যে আওয়ামী লীগের একজন এমপি, সাবেক এমপি এবং পরে বিএনপি থেকে নির্বাচন করেছিলেন, যার নাম হচ্ছে গোলাম মাওলা রনি, তার এটার উপর একটি ভিডিও বানিয়েছেন, ভিডিওটা আমি দেখেছি। সেই ভিডিওতে আসলে সে বলতে চেয়েছে যে জাদু তো কোনো পজিটিভ বিষয় নয়, জাদু হচ্ছে এরকম একটা জিনিস যেটা নয় সেটা মানুষকে দেখানো, তাই তো? তো আমার মনে হয় উনি এখানে আরেকটি কথা বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশকে তারেক রহমান ওখানে গিয়ে রিপ্রেজেন্ট করছে, সেই দেশ তো তারেক রহমানের বানানো না। কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। যেই তারেক রহমান যে বাংলাদেশের চিত্রটা ওখানে দেখাবে যে দিস ইজ মাই কান্ট্রি, বাংলাদেশ এখন এইভাবে আছে, উপর থেকে ক্যামেরা করে, সাইড থেকে ক্যামেরা করে, বা যে বাংলাদেশের প্রতিনিধিত্ব ওখানে তারেক রহমান করছেন, সেই বাংলাদেশ তো আসলে তারেক রহমানের করা না। সুতরাং এটা মালয়েশিয়ার কাছে একটা ভেলকি, একটা জাদু। এবং আপনি দেখেন, এই যে মালয়েশিয়া সফরে গেলেন, ওখান থেকে কিন্তু কোনো সুখবর আসলো না, বরং মালয়েশিয়ায় যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে যে কড়াকড়ি ছিল, সেটি আরো এক ধাপ কড়াকড়ি হলো। এবং চীন যে সফর করলো, এই চীন সফর করা এটাও কিন্তু কোনো ফলপ্রসূ ঘটনা আনলো না, বই আনলো না। এবার আমি আপনাকে ভেতরের একটা কথা বলি, সেই কথাটা বলার পরে আপনার আলোচনা করতে আর একটু সুবিধা হবে। আপনি দেখবেন যে এই তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরে এমন কিছু কিছু কাজ, এমন কিছু কিছু সফর, এমন কিছু কিছু রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপি সরকার নিয়েছে, যেগুলোতে আসলে দৃশ্যত এক ধরনের ভারত নাখোশ হয়। কারণ চীনের সাথে মাখামাখি সম্পর্ক হওয়া মানে ভারত সেখানে একটু নাখোশ হবে, এইটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি পাশাপাশি আরেকজন মানুষের কথা যদি আমরা বলি, যার নাম হচ্ছে শেখ হাসিনা, বিগত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একসাথে চীনের সাথে চমৎকার ভালো মানে তার সম্পর্ক ছিল, চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল, উন্নয়নের অংশীদার ছিল, সেই সাথে ভারতের সাথে বেশ কয়েকটা প্রজেক্ট ছিল, রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল, ওদিকে আমেরিকার চোখে চোখ রাগায় কথা বলছে। এই হইল গিয়া নেতা, এই হইল গিয়ে রাজনৈতিক লিডার, এই হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর কন্যা। এবার আপনি যদি দেখেন যে আসলে এই যে সফরগুলো, বা এই যে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, মূলত এই যে ভারতকে নাখোশ করে যে সমস্ত কার্যকলাপ তারেক রহমান নিচ্ছে, আপনার কি মনে হয় বুদ্ধিদাতা কে?
এখন তার তো 5 জন উপদেষ্টা রয়েছে, আমরা তো কাগজপত্রে তাদেরই ধরবো। ব্যক্তিগত মানে বিহাইন্ড দ্য স্ক্রিনে কে উপদেষ্টা সেটা আমরা 2-4 জনের নাম জানি, বিহাইন্ড দ্য স্ক্রিনে কে, কিন্তু স্ক্রিনের সামনে তো 5 জন রয়েছে। সেই 5 জন কারা, তাদের ব্যাকগ্রাউন্ড কি? একজন হলো রুহুল কবির রিজভী, শিল্পমন্ত্রী, শিল্প উপদেষ্টা। আরেকজন হলো আরেকজন হলো জুনায়েদ সাকি, সম্ভবত তাকে বোধহয় এখন বাদ দিছে। আরেকজন হলো ওই যে পাড়া পেতি পাড়া জায়েদ, ঠিক আছে। আরো যে 2-3 জন আছে এদের নাম আমরা জানি না, চেহারা দেখি আর কি। মানে এমন লোক আগে কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা একটা সাধারণ মানুষও কিন্তু তাদের চিন্তা জান, সেটা বিএনপির হোক বা আওয়ামী লীগের হোক। কিন্তু এখন কাদের কই থেকে আইনা ওই লন্ডনে কে কার সাথে গ্যাম্বলিং করছে, কে বারে গিয়ে মদ খাইতো, কে সারাদিন বাজার টানতো, এগুলো এখন উপদেষ্টা হয়ে গেছে। মানে এই দেশের রাজনীতিতে তাদের কি ভূমিকা? এই জাহেদ পাঠা বাংলাদেশের এর চেয়ে কি যোগ্য মানুষ উপদেষ্টা হিসেবে এই দেশে ছিল না? ইভেন কি জুনায়েদ সাকির উপদেষ্টা বানাইছিল, জানেন, প্রতিমন্ত্রী বানাইছিল। এখন এই সমস্ত যে কার্যকলাপগুলো যে করতেছে ফরিদ ভাই, সরি, এই কার্যকলাপগুলো দেখে মনে হচ্ছে যে এর পেছনে জামাতের একটা ইন্ধন আছে। কারণ জামাতের সবসময় টার্গেট থাকে যে তার রাজনৈতিক প্রতিপক্ষকে সে কিভাবে বাটে ফেলাইতে পারবে। আপনিও জানেন, আমিও জানি যে পরবর্তীবারে যখন আওয়ামী লীগ যখন নির্বাচন করবে, তখন হচ্ছে গিয়ে জামাত আর বিএনপি হয় নির্বাচনের আগে কোয়ালিশন করবে অথবা নির্বাচনের পরে কোয়ালিশন করবে। কিন্তু এখন বিএনপি কে যতখানি মাঠে দাবিয়ে রাখা যায় ততই হচ্ছে গিয়ে জামাতের জন্য সেই বিষয়টা ভালো। এটা কি আপনার কখনো মনে হচ্ছে কিনা, বা এই বিষয়ে একটু আলোকপাত? আপনি নিশ্চিত থাকেন, বাংলাদেশে যত পলিটিক্যাল ক্রাইসিস তৈরি করা হয়, ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি করা হয়, এগুলো সব জামাত করে। ইভেন ধরেন আপনার উপজেলা, বরিশালের কোন বিভাগের কোন জেলার কোন উপজেলায় আওয়ামী লীগ মারামারি, ওইখানে জামাতের ইন্ধন পাবেন। বিএনপি মারামারি, জামাতের ইন্ধন পাবেন। আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ মারামারি, সেখানে আপনি জামাতের ইন্ধন পাবেন। এটা তাদের পরিকল্পনা, কারণ তারা তো সুষ্ঠুভাবে আসতে পারবে না। তারা জানে যে বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে তাহলে তো জামাতকে কেউ কাছে টানবে না, প্রশ্নই আসে না। তখন যেমন এই যে মনে করেন এখন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নাই, তার জন্যই তো তারা এই যে মানে যদিও এটা মুসলেখা মিলেমিশে এটা একটা মানে কি অনুরোধের আসনের এমপিরা কিন্তু হয়েছে তো। এখন যদি আওয়ামী লীগ থাকতো তাহলে তো তারা একটা আসন, বড় জোর 5টা আসন পাইতো বা 10টা, মোর দেন মানে একটা সর্বোচ্চ যদি পাইতো। মানে একেবারে মনে করেন জামাত একেবারে ক্ষমতায় চলে গেছে, তাও 10টা জিত। কিন্তু এই যে 70-77টি আসন তারা নিল, এই যে আওয়ামী লীগ এই দেশে অস্থিরতা তৈরি করার কারণে তো পেয়েছে। আবার আগামীতে যদি এরকম অস্থিতিশীল তো হবেই নিশ্চিত। জামাত জানে, জামাত কিন্তু আন্ডারগ্রাউন্ডে থাকা উস্তাদ, সেলুঙ্গির তলে থাকা উস্তাদ। তারা কিন্তু বিএনপি কিন্তু মাঠে থাকতে পারবে না। আপনি দেখবেন জামাত দুর্বাঘাসের মতো ওই যে পানিতে কলমিলতার মতো ভেসে ভেসে থাকবে, জামাত থাকবেই। বিএনপি কিন্তু এই দেশে মাঠে নামতে হবে। বিএনপি এখন তো আওয়ামী লীগ মিছিল করতে পারতেছে বা কথা বলতে পারতেছে, এরা অনলাইনেও কথা বলতে পারবে, বিদেশে পালাই গিয়েও কথা বলতে এই বিএনপি এবং জামাত কিন্তু এটাই চাচ্ছে। তাহলে কি মাঠে আবার খালি জামাত হয়তো আবার কোনো না কোনো ভাবে আইসা কোনো না কোনো পরিস্থিতি আবার কয়েকটা সিট নিবে, এই তালে তারা আছে। কারণ যেহেতু জামাতের টুপি আছে, দাঁড়িয়ে আছে, এরা মাইটটা কম খাবে, মসজিদে গিয়ে পালাবে। অলরেডি এখনই কিন্তু তারা মসজিদের ভিতরে চেয়ার টেবিল নিয়ে মিটিং শুরু করে দিয়েছে। তারা মসজিদে থাকবে, তারা ভিকটিম কার্ড খেলবে মসজিদ। যখনই আওয়ামী লীগ দৌড়ানি দেবে, দৌড়াই গিয়ে মসজিদে চলে যাবে। আর কমিটিরে বলবে, আওয়ামী লীগের বোঝাবে এই যে মসজিদে হামলা করলে কিন্তু ইমান থাকবে না, পেস্টে যেতে হবে না। আর আওয়ামী লীগ মেনে নিবে। তখন নিশ্চিত থাকেন মসজিদের জামাত তখন মসজিদে ঢুকে যাবে। বিএনপি তো মসজিদে ঢুকতে পারবে না, বিএনপি তো এই বুদ্ধি তাদের নাই। বিএনপি তো অন্যদিকে পালাবে। তখন বিএনপির করুণ পরিণত এটি তারা চাচ্ছে। কারণ আওয়ামী লীগ বিএনপির যত মানে বাঘে মহিষে লড়াই হলে ফেউ বুঝেন, ফেউ মানে যায় না, সেই তো তখন খাবারটা খায়। মনে করেন একটা হরিণ পরে আছে, বাঘ আর সিংহ মারামারি লাগলো, তারা তো মারামারিতে ব্যস্ত থাকবে। এখন মরা সিংহ, মরা খরগোশ, মরা আপনার হরিণ বা মরা যে কোনো প্রাণী কে খাবে? ওই হায়নারা খাবে। তারা তো লড়াই ব্যস্ত। তো এখানে বাঘ সিংহ বিএনপি আওয়ামী লীগ লড়াই থাকবে, জামাত সুযোগটা নেবে, জামাতের সাথে মোল্লার সাথে মিলিটারি চলে আসবে। এগুলো তারা বিভিন্ন প্ল্যান করে রেখেছে। আপনি ঠিকই বলেছেন, এই বিএনপি কে এই যে যত কুকামের বুদ্ধি দিতেছে, যত আকামের বুদ্ধি দিতেছে, এগুলো কিন্তু বিএনপি কোনো না কোনো ভাবে বায়াস করতেছে। আপনি জানেন না, এটা শুধু এই এখনকার এই পরিস্থিতি দেখে আমি কিন্তু ফরিদ ভাই আমি বলছি না, আমি কিছু বিষয় বলি, আপনি একটু জাস্ট একটু মিলিয়ে দেখেন।
সেটি হচ্ছে বিএনপি তো 1991 সালে প্রথম ক্ষমতায় আসছে। 1991 সালে ক্ষমতায় আসার পরে আমরা কিন্তু কখনো দেখি নাই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনার যেদিন তার পরিবার সহ যে যে হত্যার যে দিবস 15ই আগস্ট, সেই 15ই আগস্ট কখনো শেখ খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে, এটা কিন্তু ওই সময়টাই দেখি নাই। এই চর্চাটা শুরু হলো কিন্তু যখন জামাতের সাথে কোয়ালিশনটা করলো বিএনপি তখন। অর্থাৎ এই জনক কাজ যেই করবে তাকে সে বিএনপির লোকের কাছেও, বিএনপির যারা মুক্তিযোদ্ধা আছে তাদের কাছেও ঘৃণিত। আপনি জিজ্ঞেস করেন তো ফজলু ভাই এটাকে কোনোভাবে পছন্দ করবে কিনা যে 15ই আগস্ট বিএনপিতে যদি মনে করেন ফজলু ভাই, তো তাও তো তিনি আওয়ামী লীগ থেকে গিয়েছেন, যারা কখনোই আওয়ামী লীগ করে নাই, তারা এটা মেনে নেবেন। এটা কোন সুস্থ মানুষ, কোন সুষ্ঠু চিন্তা